আবার কবে দেখা হবে আমাদের? উষান নীরব রইল কতক্ষণ, শেষে ভারী কণ্ঠে জবাব দিল। সঠিক জানি মীরা, তবে জলদি ফিরবো। ফোন কেটে পিছনে ঘুরতেই উষান ভ্রু কুচকাল। তার সামনে দাঁড়িয়ে থাকা ৩৫ জন মানুষ কেমন ফ্যালফ্যাল করে তার দিকে তাকিয়ে আছে। আশ্চর্য, এভাবে তাকিয়ে থাকার মানেটা কি? উষান প্রশ্ন ছুড়ল। হোয়াট হ্যাপেন্ড? অবাকতার রেশ কাটিয়ে একজন বিস্মিত কণ্ঠে বলল। স্যার আপনি হেসেছেন? হ্যাঁ তো। প্রশ্ন করে উষান ভাবল কিছুক্ষণ, হঠাৎ করে তার মাথায় ধরল এতগুলো মানুষের ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকার কারণ। দ্বিতীয়বার পুনরায় সে স্বেচ্ছায় গলায় শব্দ করে হাসল। কর্মক্ষেত্রে সর্বদা গম্ভীর হয়ে থাকার দরুন আজ পর্যন্ত কারোর সাথে সৌজন্যতা বজায় রাখার খাতিরেও সে হাসেনি কখনো। আজ এত বছরে চলে আসা এক অবাধ্য নিয়ম মীরা ভেঙে ফেলল। ফারদিন আজ ঢাকায় এসেছে, তার আসার কারণ উষান। মিশনে যাওয়ার পূর্বে উষান বারবার করে দাদুকে বলে গিয়েছে যাতে সে উমাইশাকে চট্টগ্রামে নিয়ে যায়। উমাইশা পুরো দিন বাসায় একা থাকে, যা ওর ব্রেনের জন্য ভালো না। পুরোপুরি সুস্থ হয়নি এখনও সে, একা থাকাটা তার জন্য ক্ষতিকর। উজান কেসের কাজে সবসময় থানাতেই পড়ে থাকে রাত দিন। সপ্তাহে একবার বাসায় আসে। মীরার বাসায় যেতে চায় না উমাইশা, তার কেমন লজ্জা লাগে। এভাবে অন্য কারো বাসায় কি করে থাকবে সে? উষান মীরা বারবার বুঝিয়ে উমাইশাকে সহজ করতে পারেনি। শেষে হতাশ হয়ে ফারদিনের বাসায় যাওয়ার প্রস্তাব দিলে উমাইশা তা খুশি খুশি গ্রহণ করে। চট্টগ্রাম তার ভীষণ প্রিয় জেলা, কাজের চাপ কম থাকার দরুন আজ বাসাতেই আছে উজান। ড্রয়িং রুমে বসে ফারদিনের সাথে কথা বলছিল সে। কথা বলার এক পর্যায়ে সে একটু অন্যমনস্ক হলো। আমতা আমতা করে প্রশ্ন করলো। দাদু, বাবার কোনো খোঁজ খবর জানো? কতটা বছর হয়ে গেল বাবাকে দেখি না, কথা বলা হয় না তার সাথে। বাবাও একবারও ফোন দেয় না। বাবা কি সুস্থ আছে দাদু? ভাইয়ের সামনে বাবার প্রসঙ্গ তুললেই ভাইয়া খুব রাগে যায়। আমি কিন্তু জানি দাদু, ভাই কতটা ভালোবাসে বাবাকে। ফারদিন গহীন চোখে তাকালো, থেমে থেমে বলল। আইমান, ও দেশে আছে উজান। 4 মাস ধরে ও বাংলাদেশে। উজান চরম আশ্চর্য হলো। বিস্ময় অধরের মাঝে ব্যবধান সৃষ্টি হলো তার। প্রশ্ন জাগলো মনে, বাবা এত মাস ধরে যদি দেশেই থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ কেন করছে না? অবশেষে বহুল সেই কাঙ্ক্ষিত দিন। উষানের ধারণা অনুসারে যেখানে হামলা হওয়ার কথা আজ ঠিক সেখানেই হামলা হবে, তা কিয়ৎক্ষণ পূর্বে গোয়েন্দা বিভাগ হতে বার্তা এসেছে। ব্রাহ্মণবাড়িয়ার অত্যন্ত নগ্ন এক স্থানে যেখানে মানুষের চলাচল, মানুষের বসবাস খুবই কম, ঠিক সেখানেই হামলা হবে আজ। উষানের কথা মতো পুলিশ সেখানকার মানুষকে অতি গোপনে রাতের আধারে সেখান হতে সরিয়ে নিয়েছে। কাঙ্ক্ষিত স্থান হতে অনতিদূরে এক নির্জন জঙ্গলে উষানের টিম। হেলিকপ্টার বসে অপেক্ষার প্রহর গুনছে। উষানের নির্দেশনা পেতেই তারা আকাশপথে ছুটবে। উষান বুলেট প্রুফ জ্যাকেট পরে জঙ্গলের আশেপাশ দেখছিল। ঠিক তখন তার টিমের একজন সদস্য দৌড়ে আসলো। অতীব দ্রুত কণ্ঠে এসে বলল। স্যার আপনার কথা অনুযায়ী আজ আকাশপথে প্লেন, হেলিকপ্টার চড়া নিষেধ ছিল, কিন্তু মাত্রই কক্সবাজার সমুদ্র থেকে প্রায় কয়েকশো কিলোমিটার দূর থেকে একটা হেলিকপ্টার আসা শুরু হয়েছে। হেলিকপ্টারটা রবসেন 22-এর স্যার। স্যার হেলিকপ্টারটা কোনো রেকর্ড পড়ছে না। মেবি ওটা সন্ত্রাসীদের হেলিকপ্টার স্যার। এবার ওরা 3টা হেলিকপ্টার নিয়ে এগিয়ে আসছে। উষান ব্যস্ত পায়ে সামনে দৌড়ানো শুরু করলো, বলে উঠল। সবাই প্রস্তুত হও। 6টা হেলিকপ্টারের বদলে এখন 15টার মতো হেলিকপ্টার আনা হয়েছে। 35 জনের পাশাপাশি রয়েছে জরুরি প্রয়োজনে আরও 50 জন। কাল রাতের এই ব্যবস্থা করেছিল উষান। তার বারংবার মনে হচ্ছিল শেষের হামলাটা এতটা সাধারণ হবে না, গুরুতর কিছু হবে। প্রায় 16 বছর পর পর এই সন্ত্রাসী দল হামলা করেছে। এবার না ধরতে পারলে আবারও 16 বছর পর ধ্বংসযজ্ঞ চালাবে এরা। চট্টগ্রামের আকাশপথে গিয়ে আয়ত্তে আনা হলো সন্ত্রাসীদের সেই হেলিকপ্টার 3টা। প্রবল গুলিবর্ষণ, কান এঁটো করা প্রখর শব্দ শ্রবণ করে তখন ভূমিতে অবস্থানকৃত মানুষজনের রুহ কেঁপে উঠল। দীর্ঘ 2 ঘন্টার পরিশ্রমে হেলিকপ্টার 3টি যখন ভূমিতে আনা হলো, তার পরপরই আচানক উষান পাইলট ছাড়া বাকি 3 জন সন্ত্রাসীকে গুলি করে বুক ঝাঁঝরা করে মেরে ফেলল। বাকি পাইলট 3 জন এবার সুস্থ ও স্বাভাবিক। জিহবা কিংবা হাত পায়ে তাদের কোনোরূপ আঘাত নেই। উষান পাইলট 3 জনের কাছে এগুলো শান্ত থেকে ছুড়ে দিল বুক কাঁপানো চাহনি। পিস্তলে বুলেট লোড করতে করতে অতি শীতল দেশে জন্মে দেশের মাটিতে বসবাস করে দেশেরই ক্ষতি করিস। পাইলট 3 জন যুবুথুবু হয়ে মাটিতে বসে কাঁপছে। উষান সূক্ষ্ম দৃষ্টিতে তাদের পর্যবেক্ষণ করে শেষে বুঝে নিল এই 3 জনের আসলে কোনো দোষ নেই, এরা নির্দোষ। কিন্তু কোনো এক অদৃশ্য হাত আছে যার পরিপ্রেক্ষিতে তারা আজ এরূপ অবস্থায়। হাঁটু গেড়ে ভূমিতে বসল উষান। হাতের পিস্তল ঘোরাতে ঘোরাতে জিজ্ঞাসা করল। তোদের আসল আস্তানা কোথায়? সত্যি করে বলবি? দুজন মুখ খুলল না। কাপা কাপা চোখে তারা শুধু উষানকে দেখল। তৃতীয় জন বলল। আমরা খারাপ লোক না স্যার, বিশ্বাস করুন।
ওরা আমাদের বাধ্য করেছে। আমাদেরকে বাসা থেকে তুলে নিয়ে গিয়েছিল ওদের আস্তানায় পরশুদিন। তুলে নিয়ে বলল এদিক থেকে এখানে হেলিকপ্টার চালিয়ে যেতে হবে। আমরা চট্টগ্রাম এয়ারলাইন্সের পাইলট স্যার, চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন। প্রাণের ভয়ে এমনটা করেছি, মাফ করে দিন স্যার। ওদের আস্তানা কোথায়? কক্সবাজার সমুদ্র সৈকতের ওইদিকে স্যার। এখান থেকে প্রায় কয়েকশো কিলোমিটার দূরে নির্জন স্থান। সেখানে সূর্যের আলো অবধি পৌঁছায় না স্যার। সেখানে একটা পরিত্যক্ত ভবন আছে স্যার। পরিত্যক্ত ভবনের নিচে, মাটির নিচে ওদের আস্তানা। বিশাল বড় জায়গা জুড়ে স্যার। ওদের দলে প্রায় লাখখানেক মানুষ স্যার। উষান উঠে দাঁড়ালো, ফোন করে ইনানকে সবকিছু খুলে বলল। অতঃপর ফিরে এসে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলল, এই 3 জন পাইলট সহ আমরা মোট 60 জন সেখানে যাচ্ছি। উষান এবার জব্দ করা হেলিকপ্টারে উঠে বসলো। সেখানে সিগন্যাল পাঠানোর ডিভাইস তার সন্তর্পণে নিজের কাছে নিয়ে নিল। হেলিকপ্টার থেকে বেরিয়ে এসে সে হাতে ডিভাইসগুলো সামনে থাকা দিঘিতে ছুঁড়ে ফেলল। তার ডান হাত থেকে রক্ত পড়ছে অনর্গল। একজন তা দেখে দৌড়ে এসে বলল, স্যার আপনি তো অনেক আঘাত পেয়েছেন, আসুন ব্যান্ডেজ করে দিই। উষান ভারী কণ্ঠে জবাব দিল। আজই এবং এক্ষুনি। উষান সন্ত্রাসীদের আস্তানার কয়েক কিলোমিটার দূরে দাঁড়িয়ে রয়েছে। হাতের পেশি তার ক্ষণে ক্ষণে ফুলে ফেঁপে উঠছে। কপালের রগ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে। অন্তঃকরণে তার বিশাল প্রশান্তির ভেলা বইছে। অবশেষে এত বছর পর সে তার মায়ের খুনিদের নিজ হাতে শাস্তি দিতে পারবে। রুমিসার করা অর্ধসমাপ্ত কাজটি আজ সমাপ্ত করতে পারবে। পাইলট 3 জনকে সঙ্গে করে এনেছে সে। তারা দিক নির্দেশনা দিতে পারবে। তাদের 3 জনের মাঝ থেকে রাদিফ নামের একজন পাইলট এগিয়ে আসলো। কাপা কাপা কণ্ঠে বলল, হেলিকপ্টার থেকে বোম ফালানো যাবে না এখানে। ভিতরে অনেক নিরীহ মানুষ রয়েছে স্যার, তারা মারা যাবে তাহলে। উষান সামনে দৃষ্টিপাত নিবদ্ধ করে বলে উঠল, জানি আমি। প্রায় 20,000-এর মতো মানুষ বন্দী এখানে কয়েক বছর ধরে। তাহলে কি করবেন স্যার? কিভাবে ভিতরে যাব? শুকনো পাতায় পা ফেলার মর্মর শব্দ। উষান ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করতে বলল। তারা আড়ালে সরে আসলো। প্রায় 20 মিনিট পর বেরিয়ে আসলো ঘন জঙ্গলের মাঝ থেকে সিয়া। গাছপালার আড়ালে দাঁড়িয়ে থাকা উষান ঠোঁট বাঁকিয়ে হাসলো, বলল, শি উইল বি হেল্প আস। মীরা, তুই এমন বিহেভ করতেছিস যেন উষান ভাই তোরে ফালাইয়া আরো 10টা বিয়ে করছে। বিয়ে করে তাদের নিয়ে হানিমুনে গেছে ঢাকার বাইরে। আরে মহিলা, তোর জামাই গেছে দেশ রক্ষা করতে। কই তুই খুশি হবি তা না, এমন সন্ন্যাসী সেজে বসে আছোস কেন? আজগবি প্রলাপ থামিয়ে টুইঙ্কেল ঘুমিয়েছে। 20 মিনিট হলো। মীরা টুইঙ্কেলের সন্নিকটে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রুহির করা প্রশ্ন কর্ণঘোর এসে পৌঁছালো। প্রত্যুত্তর করতে ইচ্ছে হলো না তার। রুহি ক্ষিপ্ত হয়। রুষ্টতায় চেয়ে থাকা মুখশ্রী নিয়ে সে ফোন হাতে চলে যায় বারান্দায়। মীরা মন বিমর্ষ হয়ে অন্তঃস্থলে একগাদা বিষণ্ণতা আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে। সে আজ সকালে তীব্র হতে বার্তা পেয়েছিল উষান 2 দিন ধরে জঙ্গলে পড়ে আছে। জঙ্গলে থাকাকালীন বৃষ্টিতে ভিজেছিল সে, যার দরুন উষান জ্বরাক্রান্ত আজ 2 দিন যাবৎ। খাওয়া নেই, ঘুম নেই, একটুখানি বিশ্রাম অবধি নেই। উষানের পরিস্থিতি একবার মনে আওড়ালে মীরার অবস্থা করুণ হয়। এই অসুস্থ শরীর নিয়ে গাধার খাটুনি খাটছে। উষান ভালো নেই, অসুস্থ, ব্যাপক ক্লান্ত। কথাগুলো যখন সে আওড়ায় নিভৃতে নীরবে আপন মনে, তখন তার অন্তঃকরণ দুমড়ে মুচড়ে ভেঙে আসে। ছটফট করে ওঠে বক্ষস্থল। শেহজাদা ভালো নেই তার। এরূপ অবস্থায় সে কি করে ভালো থাকে? ঘড়ির কাঁটা রাত 10টা ছুঁই ছুঁই। মীরা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। এগুলো বারান্দায়। সেখানে পৌঁছাতেই দেখা মিলল রুহির ঘুমন্ত মুখশ্রীর। বারান্দায় থাকা ছোট্ট বেতের সোফাটায় পা মুড়ে কানে ইয়ারফোন গুজে ঘুমিয়ে পড়েছে। মীরা জোরালো শ্বাস ফেলল। মেয়েটা এত ফাজিল, যখন দেখবে মীরার মন খারাপ তখন সেও মন খারাপ করে অন্যত্র বসে থাকবে। রুহি ওঠ, আমি জানি তুই ঘুমোসনি। কৃত্রিম নিদ্রার পসরা তখনও ভাঙল না। রুহি বেশ চতুরতার সাথে এমন ভং করল যেন সে সত্যিই ঘুমিয়ে পড়েছিল। আর মোড়া ভেঙে উঠে বসে বলল, কান্নাকাটি শেষ জান? আকাশসম্য বিরক্তি নিয়ে নাক মুখ কুচকায় মীরা জিজ্ঞাসা করে, মারবা এক চর, কাচ্ছিল কে? রুহি ভেঙচি কেটে প্রত্যুত্তর করল, ঢং, সত্য তো স্বীকার করবা না। রাখো, চল খেতে যাই, আজকে আমি রান্না করছি। মীরা বিমূঢ় স্তব্ধ নেত্রে রুহিকে দেখল। কিয়ৎক্ষণ পর স্তব্ধতার লেশ কাটিয়ে বলল, তুই রান্না করেছিস? ও মাই গড, ও মাই গড, কি ছাইপাশ রেঁধেছিস কে জানে। ছাইপাশ রান্না করি নাই, চুপ। আঙ্কেল আমার রান্নাকে কত তারিফ করছে জানোস? মীরা সন্দিহান চোখে তাকালো। তার বিশ্বাস হচ্ছে না কিছুতেই রুহির বলা কথা। যে মেয়ে চিনিকে লবণ বলে, হলুদকে মরিচ বলে, সে করবে রান্না। আবার সে রান্নাকে মাহদি প্রশংসা করেছে। এটা কি বিশ্বাসযোগ্য? বলা বাহুল্য, প্রশংসা করতেই পারে রুহির মন রাখতে। মীরা কিচেনে যাচ্ছিল লম্বা কদম ফেলে। তার পিছে রুহিও ছুটেছে। তবে মাঝপথে এসে থামলো দুজনই। কলিং বেল বেজেছে, তাও এত রাতে।
মীরা রুহি দুজনেই হতবম্ব। এত রাতে আসলোটাকে? মাহদি তো অবশ্যই আসবে না, সে জরুরি কাজে চট্টগ্রাম গিয়েছে রাত 8টার দিকে। কে আসলো রে মীরা? মীরা ধমকে বলল, তুই যেখানে আমিও সেখানে, আমি কি করে জানবো? আশ্চর্য, আয় দেখি। রুহি মূর্ছা বনে মীরার পিছনে হাঁটা ধরল। দরজা খুলতে দুজনার দর্শন হলো উজানকে বিধ্বস্ত দেখালো ভীষণ এলোমেলো চুল, কাপাটে অধর জোড়া। মীরা চিন্তিত গলায় প্রশ্ন করল, ভাইয়া, কি হয়েছে? আপনি এত রাতে এখানে কেন? উজান হাঁসফাঁস করে বলে উঠল। হসপিটালে যেতে হবে ভাবি, জলদি রেডি হয়ে এসো। মীরার অন্তরাল বেসামাল হলো। আবার কার কি হলো? কেন ভাইয়া, কি হয়েছে? মীরার বিচলিত কণ্ঠ। বাবা বাবা তোমাকে দেখতে চাচ্ছে আপু। আয়ামান আঙ্কেল? আঙ্কেলটা দেশের বাইরে ছিলেন? হ্যাঁ, 4 মাস হলো ফিরেছে বাংলাদেশে। এতদিন স্কায়ার হসপিটালে চিকিৎসাধীন ছিল। বাবার ক্যান্সার হয়েছে ভাবি, লাস্ট স্টেজে। যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। স্যার, আপনার কি মনে হয় না শিয়া মেয়েটার মধ্যে কোনো ঘাবলা আছে? না মানে স্যার, এত সহজে মাত্র একবার বলাই আমাদেরকে সাহায্য করতে রাজি হয়ে গেল যে। উষান গায়ে মাটি লাগাচ্ছিল, বৃষ্টি ভেজা মাটি। মাত্র করা সায়াসের প্রশ্নে সে রক্তিম নেত্রে তার প্রতি দৃষ্টি ফেলল। গত দুদিনের টানা জ্বরের প্রকোপে তার আঁখি দুটো রক্তিম হয়ে রয়েছে, স্বাভাবিক হওয়ার নামগন্ধ নেই। উষানের এরূপ চাহনিতে প্রথমত ভয় পেল সায়াস, পরবর্তীতে সে নিজেকে ধাতস্থ করল। সায়াস উষানের টিমের একজন সদস্য, সে উষানের জুনিয়র। ভাঙা গলায় জোর টানল উষান, কণ্ঠে মেশালো রুষ্টতা, বলে উঠল, আর একটা বার যদি এই কথা তোমার মুখ দিয়ে বের হয়, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। বুঝতে পেরেছ? সিয়ার ব্যাপারটা আমি ভালোই বুঝবো। সায়াস ঘন ঘন মাথা দুলালো, জবাব দিল, জি স্যার, আর বলবো না। বিরক্তি কাটিয়ে মুখশ্রীতে কাদার প্রলেপ টানল উষান। সায়াসের উপর সে বিরক্ত, চরম মাপের বিরক্ত। ছেলেটা সেই কখন থেকে একই কথা বারবার বলে যাচ্ছে। সায়াস এত কেন অবুঝ? উষান কি আর এমনি তেমনি মানুষের কথা গ্রাহ্য করে নাকি? আশ্চর্য। সায়াস কৌতূহল ভরা চোখে উষানের কার্যকলাপ দেখছিল। প্রশ্ন ছিল তার অন্তঃকরণে বেশ কিছু, তবে তা জিজ্ঞাসা করার সাহস কুলালো না। কিয়ৎক্ষণ বাদে উষান শুধালো। গায়ে জলদি কাতে লাগাও। সায়াস সরল গলায় প্রশ্ন করল, কেন স্যার? উষান পুনরায় গলা শুকিয়ে কাঠকড়া দৃষ্টিপাত ফেলল সায়াসের পানে। সায়াস হন্তদন্ত হয়ে উঠল সেই দৃষ্টি দর্শন করে। সে দুহাত দিয়ে কাদা না লাগিয়ে মাটিতে গড়াগড়ি খেল। পরপর ভূমি হতে উঠে এসে বলল, লাগিয়েছি স্যার। চলো। উষানের ভারী কণ্ঠ। উষান প্রয়োজনীয় জিনিসপত্র নেয়ার তাগিদে সম্মুখে বহমান ছোট্ট কামরাটার দিকে এগুলো। কামরার দরজাটা উন্মুক্ত করতেই তার চক্ষু সম্মুখে দেখা মিলল সিয়ার ঘুমন্ত মুখশ্রী। মেয়েটা মেঝেতেই গুটিসুটি মেরে ঘুমিয়ে গেছে, মুখশ্রীতে ক্লান্তির ছাপ। মেয়েটা কি খুব বেশি ক্লান্ত? উষান দৃষ্টি ফেরালো। কামরায় বহমান একজন পুলিশ অফিসারকে ডাক দিল সে আসতেই গলার স্বর খাদে নামিয়ে বলল, সিয়াকে দেখে রাখার, ওকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার। আমি না আসা অবধি ওর খেয়াল রাখবেন। ঘুম থেকে উঠলে খেতে দেবেন। আর এই রুমে যেন আপাতত কেউ না ঢোকে। ও ঘুমাচ্ছে, ঘুমাক। পুলিশ অফিসার অতীব দ্রুত মাথা নাড়ালো, বলল, জি স্যার, টেনশন নেবেন না, আমি খেয়াল রাখবো তার। উষান দ্রুত পদে বেরিয়ে আসলো জাহাজ থেকে। এই জাহাজটা আনা হয়েছে সন্ত্রাসীদের জিম্মিতে থাকা মানুষদের জন্য। তাদের উদ্ধার করে এই জাহাজে করে শহরে পাঠানো হবে। জাহাজটা সমুদ্র বন্দরের দৃষ্টিসীমানার অনতি দূরে রাখা হয়েছে, যাতে কারো নজরে না পড়ে। সন্ত্রাসীদের নজরে পড়বে না নিশ্চিত, কারণ তারা মাসে একবার নিজেদের আস্তানা থেকে বের হয়। হামলা করার পর 2 মাস বাদে বের হয়। এই তথ্য সিয়ার হাতে পাওয়া। উষান, সায়াস সহ আরও কয়েকজন আপাতত যাচ্ছে জঙ্গলের মাঝে সন্ত্রাসীদের দেওয়া সিকিউরিটি নষ্ট করতে। সিকিউরিটি সিস্টেম পুরোটাই অকেজো করার পর মিশন শুরু হবে। সন্ত্রাসীরা বাইরে কোনো গার্ড বা কাউকে পাহারা দেওয়ার জন্য রাখেনি। কড়া সিকিউরিটি সিস্টেম তৈরি করেছে তারা, যার দরুন এই পথ দিয়ে কেউ পদচারণা করলে তার মৃত্যু নিশ্চিত। উষানের আদেশে বাকি সবাই নিজেদের গায়ে মাটি লাগিয়েছে, সিক্ত মাটি। এই কর্মটি করার ফলস্বরূপ তাদের বর্তমান কাজটি করা অতীব সহজতর হবে। এখানকার বিশাল বিশাল গাছে কিছু স্ক্যানার আছে, যা মানবদেহ শনাক্ত করে মানবদেহের উপর লেজার রশ্মি নিক্ষেপ করে। লেজার রশ্মি নিক্ষেপ করার ফলে মানবদেহের উপরিভাগ যেমন তৎক্ষণাৎ পুড়ে পচে যেতে শুরু করে, তেমনি মানবদেহের ভেতরের কোষকলা নষ্ট করে সেখানে ক্যান্সারের কোষকলা সৃষ্টি করে। গায়ে মাটি লাগালে স্ক্যানার তেমন দ্রুত ও কঠোরভাবে কার্যকলাপ হস্তক্ষেপ করতে পারে না। উষান মাটির সঙ্গে মিশে এগুচ্ছে, তাকে অনুসরণ করে আসছে পেছনের সবাই। লেজার রশ্মি ধ্বংস করার ক্রিয়াকলাপ কিভাবে করতে হয় তা উষান সবাইকে আগেই বুঝিয়ে এসেছে।
তারই পরিপ্রেক্ষিতে এক একটা লেজার রশ্মির মূল কেন্দ্রবিন্দু অকেজো করা হচ্ছে। সিকিউরিটি সিস্টেম নষ্ট করার পরও সন্ত্রাসীদের কাছে কোনো বার্তা পৌঁছাবে না, তার ব্যবস্থা সিয়া পূর্ব হতেই করে দিয়েছে। প্রায় 1 ঘন্টার মতো সময় লাগলো সকল প্রকার সিকিউরিটি নষ্ট করতে। মূল আস্তানার সামনে দাঁড়িয়ে উষান বার্তা পাঠালো তার টিমকে এবং অপেক্ষাকৃত 20,000 পুলিশ সদস্যকে। তাদের কাল রাতে এখানে আনা হয়েছে। সন্ত্রাসীদের প্রায় 30,000-এর মতো মানুষ। তারা পুরো 20 বছর সময় নিয়ে নিজেদের দল বিশাল বড় করেছে। উষানের প্রথম পদক্ষেপ এখন বন্দি মানুষদের মুক্ত করা। সিয়ার মতামত পরিপ্রেক্ষিতে পরিত্যক্ত ভবনটার ডান দিকে গ্যারেজ রয়েছে। গ্যারেজের নিচের ভূমিতে বন্দী রয়েছে হাজারো মানুষ। উষান এবং কয়েকজন পরিকল্পনা করে সিদ্ধান্ত নিয়েছে মাটি খুঁড়ে সেখানে প্রবেশ করা হবে। কঠিন হতে চলেছে যে এই পদক্ষেপ তা সবার নিকট পূর্ণ নিশ্চিত। তুমুল গোলাগুলি, একাধারে বোমা বিস্ফোরণ, শুষ্ক ভূমিতে হাজারো মানুষের রক্তাক্ত প্রাণহীন লাশ। দীর্ঘ 27 ঘন্টার একটানা মিশনে অবশেষে স্থিতিশীলতা এসেছে কিছুটা। সন্ত্রাসীদের লাশ দিয়ে স্তূপ তৈরি হয়েছে চারিপাশে। সেখানে অবশ্য অনেক নির্ভীক পুলিশ অফিসারের মৃতদেহ রয়েছে। তাদের লাশ সেখান হতে আলাদা করে অন্যত্র নেওয়া হচ্ছে। দীর্ঘদিনের এই সন্ত্রাসীদের প্রকোপ কাটল বলে বিভিন্ন সংবাদ গণমাধ্যমের বর্তমান সময়ের হেডলাইন হিসেবে এটাই দেখানো হচ্ছে। উষান চারিপাশ দেখছে। তার কেন যেন মনে হচ্ছে এগুলো সবকিছু হাতার নাগালে আসেনি। আহত দেহ নিয়ে এসে আশেপাশে সূক্ষ্ম নজরে পর্যবেক্ষণ করছে। সমুদ্র বন্দরে তখন উদ্ধার করা 20,000 মানুষ। সন্ত্রাসী সংখ্যা হাজার খানেক ছিল। তাদের বেশিরভাগকে মেরে ফেলা হয়েছে তৎক্ষণাৎ। তবে মূল হোতা যারা এই পুরো সন্ত্রাসী দলটাকে পরিচালনা করে তাদের সংগোপনে আটক করা হয়েছে। বেশ কিছু সংখ্যক সন্ত্রাসীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। উষান যার ভয় করছিল তাই হলো। এই মাফিয়ার টিম অত্যন্ত চতুর। তাদেরই একাংশ এখন এক স্থানে লুকিয়ে জাহাজে বোমা নিক্ষেপ করার পায়তারা করছে। তাদের অবস্থান শনাক্ত করা যায়নি এখনো, তবে যারা বোমা নিক্ষেপ করার পায়তারা করছে তারা অত্যন্ত নিখুঁত বুদ্ধিতে বার্তাটি এয়ারফোর্সের নিকট প্রেরণ করেছে। উষানের টিমের একজন দৌড়ে আসলো উষানের নিকট হন্তদন্ত হয়ে বলল, স্যার, ওদের দলের একাংশকে আমরা এখনও খুঁজে পাইনি স্যার। ওরা এখন বোমা হামলা করার প্রস্তুতি নিচ্ছে জাহাজে। জাহাজটা দ্রুত চালানো সম্ভব হচ্ছে না স্যার। উষান কপালে 2 আঙ্গুল ঘষে ভাবলো কিছুক্ষণ, বলে উঠল, বমটাকে জাহাজ পর্যন্ত যেতে দেওয়া যাবে না। তার আগে এমন কিছু বোমার সামনে দিতে হবে যাতে করে বোমের সকল শক্তি সেখানে শেষ হয়ে যায়। বোম তো আকাশপথে ওদিকে ছুটবে, তাই না? তাহলে ওকে, আমি দেখছি ব্যাপারটা। উষান ছুটল। হেলিকপ্টারে বসে পাইলটকে নির্দেশ দিল তাকে একা ছাড়তে। পাইলট বেরিয়ে যেতে উষান হেলিকপ্টার এবার নিজে চালানো শুরু করে। পেছন থেকে সায়াস চেঁচিয়ে বলল, স্যার, স্যার যাবেন না স্যার? আপনার বদলে আমি যাই স্যার। দয়া করে নিজের প্রাণ দিয়ে দিবেন না স্যার। আপনার বদলে আমি মারা যাই, তবুও আপনি সুস্থ স্বাভাবিক থাকুন দয়া করে। উষান সায়াসের প্রতি বিরক্তিকর দৃষ্টিপাত ফেলল। সায়াস ছুটে আসছিল তখন তড়িঘড়ি করে। তার পূর্বেই উষান হেলিকপ্টার নিয়ে ছুটেছে আকাশপথে। পেছনে ফেলে গিয়েছে হন্তদন্ত ব্যাকুল ছটফট করা সায়াসকে। সমুদ্রের মাঝামাঝি যখন হেলিকপ্টার নিয়ে উষান পৌঁছালো, ঠিক তখনই বোমা নিক্ষেপ করা হয় জাহাজকে উদ্দেশ্য করে। উষান তৎক্ষণাৎ হেলিকপ্টার সেই বোমের সামনে নিয়ে যায়। মুহূর্তে বোম গিয়ে ছিটকে লাগে জাহাজের বদলে উষানের দ্বারা নিয়ন্ত্রিত হেলিকপ্টারে। জাহাজের ক্ষয়ক্ষতি হয়নি, তবে লহমায় চোখের সামনে বিস্ফোরণ ঘটেছে হেলিকপ্টারের। পুলিশের আওতায় আসলো তখন বোমা নিক্ষেপ করা সন্ত্রাসীরা। তাদের তৎক্ষণাৎ সেখানেই ক্রসফায়ার করে মেরে ফেলা হয়। সায়াস নিষ্প্রাণ নেত্রে তাকিয়ে। উষান তাহলে ছেলেটা কি বিসর্জন দিল তার প্রাণ? সায়াসের আচানক খেয়াল হলো বোম যখন হেলিকপ্টার স্পর্শ করেছিল তার আগ মুহূর্তে হেলিকপ্টার থেকে কিছু পড়ে গিয়েছিল। তা ঠিক কী ছিল তা তার বোধগম্য হলো না, তবে তার ছটফট উচ্চাটন মন বারংবার বলছে সে উষান ছিল, উষান রেজওয়ান। গগন পৃষ্ঠে ধূসর বর্ণের মেঘ জমেছে। বাতাবরণে তখন বর্ষণ নামার হাঁকডাক। গগনচুম্বী এই গাছগুলো দুলছে তখন মুক্ত সমীরে। স্থির চিত্তে থাকা দিঘির জল হয়েছে এলোমেলো। ক্ষীণবাদে শুকনো ভূমির উপর পড়ল ফোঁটা ফোঁটা জলের আস্তরণ। সময় তালে অম্বর হতে আছড়ে পড়া জলের প্রকোপ বাড়ছে। সঙ্গে সঙ্গে অনিলে আষ্টেপৃষ্ঠে জড়ালো বৃষ্টি ভেজা সোদা মাটির মোহনীয় ঘ্রাণ। ক্ষণে ক্ষণে বৃষ্টির তেজ বাড়ছে, শব্দ হচ্ছে ঝুমঝুম। বৃষ্টির তেজ দেখে গাড়ির গতি বাড়িয়ে দিল সায়াস। আরও একবার সে লুকিং মিরর দিয়ে অবলোকন করলো তার পেছনটায়। পেছনে উষান বসে হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে দেদারসে সিগারেট খাচ্ছে সে। শুকিয়ে কাঠ গলায় একটুখানি সিক্ততা দান করার তরে সায়াস ঢোক গিলল পরপর 2 বার। সায়াস ভেবে পায় না উষান ভাঙা হাত, জখম হওয়া পা, মাথায় বিশাল ব্যান্ডেজ, বুকের মাঝ বরাবর জখম, এসব নিয়ে এতটা সুখ নিয়ে সিগারেটে টান দিচ্ছে কি করে? স্বাভাবিকভাবে উষানের উচিত এখন ব্যথায় উয়া করা, অথচ দেখো এই লোক করছেটা কি? সুখানুভূতি নিয়ে সিগারেট খাচ্ছে আরামসে। দেখা হয়েছে আমাকে? এত কি দেখছো? আমি তোমার বউ না স্যাস। তোমার মধ্যে কি কোনো সমস্যা আছে?
সায়াস জোরে সোরে ব্রেক কষল। উষান সামনের বাড়ি খেতে খেতে নিজেকে সামলে নিল। তীক্ষ্ণ ধারালো দৃষ্টি চুলল সে সায়াসের প্রতি। সায়াস সে সময় হতবিহ্বল হয়ে তাকিয়ে রয়েছে তার পানে। সায়াসের বেখেয়ালি আচরণের কারণে উষান রাগলো প্রচণ্ড। খ্যাপাটে চোখে তাকালো সে। ধমকে বলল, তোমার কি মাথা খারাপ? এখনই অ্যাক্সিডেন্ট তো আমাদের। গাড়ি চালাতে পারো না? সরি স্যার, আর হবে না স্যার। সায়াস গাড়ি স্টার্ট দিতে তৎক্ষণাৎ উষান গাড়ি থেকে নেমে পড়ল। ড্রাইভিং সিটের পাশে এসে নক করলো কাছে। সায়াস গাড়ির কাছ না নামিয়ে শটান গাড়ি থেকে বের হয়ে আসলো। হন্তদন্ত হয়ে বলল, স্যার, আপনি অসুস্থ, গাড়ি থেকে বের হয়েছেন কেন? বৃষ্টিতে ভিজলে আপনার সমস্যা হবে স্যার। উষান নিরুত্তর। সায়াসকে কথা না শোনার ভান করে সে ড্রাইভিং সিটে বসলো। ইশারায় সায়াসকে নির্দেশ দিল চটজলদি গাড়িতে উঠে বসতে। হতভম্ব সায়াস দৌড়ে গিয়ে বসলো উষানের পাশের সিটে। বলে উঠল, স্যার, আপনি এই আহত শরীর নিয়ে ড্রাইভিং করবেন? উষান ভাবলেশীনভাবে বলল, করবো। এত জলদি মরার শখ আমার নেই। ওকে, বাচ্চার বাবা হতে এখনো পারিনি। উষানকে এতটাই সহজভাবে কথা বলতে দেখে সায়াস বিষম খেল। চটপট সে নিজেকে ধাতস্থ করে নিয়ে শটান হয়ে বসলো। তারা এখন ফিরে যাচ্ছে ঢাকায়। এখানকার কাজ শেষ সবকিছু আয়ত্তে এনে উষান এবং তার টিমের সদস্যগণ নিজেদের নিরে ফেরার জন্য রওনা দিয়েছে। 2 ঘন্টা হবে। তবে বৈরী আবহাওয়ার কারণে কেউই এখনও ঢাকায় প্রবেশ করতে পারেনি। উষান কায়দা করে শর্টকাট ধরে গাড়ি চালাচ্ছে। এখানকার প্রত্যেকটা রাস্তা তার চেনা। বহুবার আসা হয়েছিল এখানে তার, কখনো কাজের পরিপ্রেক্ষিতে, কখনো বা ইচ্ছাবশত। সায়াস ভাবছে তখনকার শ্বাসরুদ্ধকার লহমার কথা। উষাম নেই, মারা গিয়েছে। যখন তার মস্তিষ্ক এসব ভাবছিল তখন তার সর্বাঙ্গ হিম হয়ে আসছিল। কিন্তু তারপরই ঘটে চমকপ্রদ ঘটনা। অদূর হতে সে এবং উপস্থিত বাকিরা দেখে উষান সাঁতার কেটে আসছে তীরে। তাকে দেখে পরক্ষণে একজন স্পিডবোট নিয়ে ছুটে উষানকে অতি দ্রুত তীরে ফিরিয়ে আনতে। উষান যখন তীরে ফিরে এলো, সায়াস তখন এলো পাথারি দৌড়ে উষানকে জড়িয়ে ধরে কেঁদে দেয় হু হু করে। উষান তার প্রিয় একজন ব্যক্তি, তার আদর্শ, তার অনুপ্রেরণা, এবং নিঃসন্দেহে উষান একজন চমৎকার মানুষ বৈকি। তার কার্য পরিচালনা, বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব, উদারতা এসব কিছু সবাইকে দারুণভাবে আকৃষ্ট করে। বারংবার সেলফোন দেখছিল উষান। মীরাকে ফোন দিয়েছিল সে, মেয়েটা ফোন ধরেনি। রাত অনেক। উষান ভাবল মীরা হয়তো ঘুমাচ্ছে, তাই তার কল রিসিভ করেনি। তবে তার অন্তঃকরণ অন্য বার্তা দিচ্ছে। তারা অস্থিতিশীল, বারে বারে তাকে বলছে কিছু একটা হয়েছে, অনাকাঙ্ক্ষিত কিছু। সন্ত্রাসী পরিচালনাকারী মূল হোতাদের রিমান্ডে নেওয়া হয়েছে। কিছু তথ্য পাওয়া গিয়েছে ইতিমধ্যে। সন্ত্রাসীরা ছিল এদেশেরই নাগরিক। তারা চাইতো রাজত্ব, টাকা পয়সা। তারই পরিপ্রেক্ষিতে একটা দল গঠন করেছিল, যাতে করে মোক্ষম সময় এসে তারা দেশে এমন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে যাতে সরকার দিশেহারা হয়ে পড়বে। জনগণ থুতু করবে সরকারের প্রতি। ঠিক সেই সময় সঠিক পন্থা অবলম্বন করে কোনো এক উপায়ে জনগণের নিকট এগিয়ে আসবে এই সন্ত্রাসীরা। আড়ালে আবডালে ক্ষতি করলেও বাহিরে জনগণের প্রতি উদার মহানুভবতা দেখাবে। জনগণ তাদের প্রতি দুর্বল হওয়া মানে অনেক কিছু। সন্ত্রাসী দলটার মূল হোতারা ছিলেন মোট 28 জন। তারা প্রায় 25 বছর সময় নিয়ে পরিকল্পনা করেছেন, তারপর দল গঠন করেছে। তাদের দলে থাকা সকল মানুষই ছিল নরপশু। দিনে রাতে মানুষ গুম, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ সহ আরও অনেক কুকর্মে লিপ্ত থাকতো এরা। দীর্ঘ 20 বছরে টাকার পাহাড় গড়েছিল অনৈতিক উপায়ে। সন্ত্রাসীরা মূলত চাইতো দেশে নিজেদের রাজত্ব করতে, জনগণের উপর নিজেদের আর্জি মর্জি চাপাতে, এক অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে। মানুষ খুন করে শান্তি পেতেও এরা চরম শান্তি। মানসিকভাবে ছিল তারা ভীষণ ক্ষতিগ্রস্ত। এই দলটার উপর সরকারের বিরোধী দলের একটা সাহায্যকামী হাত ছিল, যার দরুন এই সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠেছিল দিন দিন। স্বাভাবিক পর্যায়ে দর্শন করা বাদে ডাক্তার তাদের মানসিক চেক আপ করিয়ে এতটুকু নিশ্চিত হন তারা আসলে মানসিকভাবে ঠিক কতটা নিম্নতর, অদ্ভুততর এবং ক্ষতিগ্রস্ত। এরা মানুষদের টাকার লোভ দেখিয়ে নিজেদের দলে আনতো, তো কখনো স্বেচ্ছায় অনেকে এই দলে যুক্ত হওয়ার জন্য মরিয়া হতো। দলে যুক্ত হওয়া মানুষদের তারা এক অজানা পন্থার মাধ্যমে নিজেদের মতো নরপিশাচ নরপশুতে রূপান্তরিত করত। মিশনে সিয়ার মৃত্যু ঘটেছে। বলা বাহুল্য সে স্বেচ্ছায় মৃত্যুগ্রহণ করেছে। তাকে যখন উষানের আদেশে পাহারা দেওয়া 2 জন পুলিশ অফিসার খাবার দিতে আসলো, তখন সিয়া তাদেরকে আঘাত করে পালিয়ে আসে। ছুটে আসে সন্ত্রাসী আস্তানায়। সেখানে পৌঁছে নিজেই সন্ত্রাসীদের নিকট বলে সিআই বলেছে এয়ারফোর্সের কাছে তাদের অবস্থান। ঠিক তখন সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। যাওয়ার পূর্বে ছোট্ট একটা চিরকুট রেখে গিয়েছিল। এই বিষাক্ত পৃথিবী আমার জন্য না, এই সুন্দর পৃথিবী আমার জন্য বিষাক্ত কাটা। এর মাঝে বেঁচে থাকা যায় না, তাই স্বেচ্ছায় মৃত্যু গ্রহণ করলাম। বুঝলেন স্যার, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আমার বাবাকে খুঁজে বের করুন। তাকে সুস্থভাবে স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ দিন। আমার বাবার কোনো দোষ নেই, সে নির্দোষ। উষান হন্য হয়ে ছুটছে। তার আশেপাশে থাকা কয়েকজন মানুষ
তাকে বিস্মিত নেত্রে অবলোকন করছিল। সেদিকে বিশেষ ধ্যান দিল না উষান। তার কপাল বেয়ে চুয়ে চুয়ে রক্ত গড়িয়ে পড়ছে। বুকের মাঝ বরাবর মোটা ব্যান্ডেজ থাকার কারণ বশত সে শার্টটা অবধি পরতে পারেনি। সেভাবেই শার্টবিহীন হাসপাতালের করিডোর ধরে দৌড়াচ্ছে। অবশেষে কাঙ্ক্ষিত কামরার সামনে সে স্থির চিত্তে দাঁড়ালো। সে লম্বা কয়েক শ্বাস টেনে ভেতরে প্রবেশ করলো। ঢাকায় ফিরে যখন সে কর্মস্থলে ইনানের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল উষান বাসায় ফিরবে, তখন তাকে ইনান আটকে রেখে ডাক্তার দ্বারা ক্ষতস্থান পুনরায় চেক আপ করায়। সে ঘন্টায় উজানের ফোন আসে, বার্তা দেয় বাবা অসুস্থ, ভীষণ অসুস্থ। বাবার প্রতি যে তার রাগ ছিল তা মুহূর্তেই ভুলে গিয়ে উষান হন্য হয়ে ছুটে আসে গাড়ি নিয়ে। সে এতটাই বেখেয়ালি ছিল তার গায়ে যে শার্ট নেই তার দিকে ধ্যান ছিল না। আইমান সাদা বিছানায় শুয়ে আছেন, জীর্ণশীর্ণ তার দেহ লেপ্টে রয়েছে বিছানার সাথে। চোখের নিচে কালো দাগ, ঠোঁট দুটো শুকিয়ে চৌচির, নেত্রপল্লব ঘন ঘন ফেলছিল সে উষানকে দেখে। হাতের ইশারায় সে উষানকে ডাকলো। উষান এগুলো ধীর পায়ে অল্প অল্প করে। পেছনে ফেলে আসলো স্তব্ধ মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকা মীরাকে। উষান ছোট টুলটা টেনে বসলো। আইমান উষানের গালে হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, উষান এত আঘাত পেয়েছিস বাবা? খুব কষ্ট হচ্ছে তাই না? রক্ত পড়েছে তোর মাথা থেকে উষান, ডাক্তার ডাক জলদি। ভারী গলায় বলল, দরকার নেই। রেগে আছিস বাবার ওপর? বাচ্চাদের মতো করে দুদিকে মাথা নাড়ল। উষান বলল, রেখে নেই। তোমার এই অবস্থা কেন? আইমান নিষ্প্রাণ হেসে শুধালো, ঘন পৃথিবী ছেড়ে যাওয়ার সময় এসেছিস তাই। শোন বাবা, কিছু কথা বলি তোকে। রুমিশা, তোর মা যখন মারা যায় তখন আমি ভেঙে পড়েছিলাম খুব। তোর মা আমার বেঁচে থাকার মাধ্যম ছিল। ভীত হলেও সত্য, আমি তোদের দুজনের থেকে তোদের মাকে বেশি ভালোবাসতাম। রুমিশা মারা যাওয়ার পর এই দেশটা আমার জন্য তিক্ত হয়ে গেল। শ্বাস নিতে পারছিলাম না এখানে ঠিকমতো। চারিদিকে তাকালেই মনে হতো রুমিশা আমাকে বলছে, আমাকে বাঁচাতে পারলে না তুমি। এই ঘটনার পর সরকার যখন তোর মায়ের খুনিকে ধরতে পারলো না, তখন আমার অবস্থা আরও খারাপ হলো। ঠিক করলাম দেশ ছাড়বো। ভেবেছিলাম তোদের নিয়ে যাব। পরবর্তীতে আবার ভাবলাম না, তোরা এখানেই থাক। এদেশে রুমিশার হত্যা বিচার কখনোই হতো না। কখনোই হত্যাকারীকে হয়তো খুঁজে পেত না পুলিশ, কিংবা খুঁজে পাওয়ার চেষ্টাও করতো না। বাংলাদেশের রীতি এটা। নিজে কিছু না করলে কোনো সমাধান কখনোই পাওয়া সম্ভব না। তাই সিদ্ধান্ত নিলাম তোরা দুই ভাই রুমিশা হত্যাকারীকে যাতে খুঁজে বের করতে পারিস তার ব্যবস্থা করব আমি। দেশ ছাড়ার আগে বাবাকে বলে গেলাম যাতে তোদের দুজনকে ডিফেন্সার বানায়। তারপর যোগাযোগ প্রায় বন্ধ করে দিলাম। চেষ্টা করতে যাচ্ছিলাম যাতে তোরা শক্ত হোস, বাস্তবতা বুঝিস, কেউ কারো নয় এই বিষয়টা পাকাপোক্তভাবে বুঝতে পারিস। আজ এত বছর পর আমার চাওয়া পূর্ণ হলো উষান। তুই উজান আমার চাওয়া, আমার এতদিনের স্বপ্ন আজ পূরণ করেছিস বাবা। যখন আমি শুনলাম তুই নিজের হাতে রাহনুমা উষাকে মেরেছিস, বিশ্বাস কর বাবা, ওই মুহূর্তে আমার বুকের ওপর থেকে চাপ নেমে গিয়েছে। এত বছর পর আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি। আল্লাহ তাআলার নিকট হাজারো হাজারো শুকরিয়া। মৃত্যুর আগে তিনি আমায় একটু শান্তি প্রদান করেছেন। তোদের জন্য আমি বিশেষ কিছু করতে পারিনি, তবে আমি এত বছর ধরে যা যা উপার্জন করেছি তা আমি তোর, উজান, উমাইশা আর মীরার নামে করে দিয়েছি। সুখে থাকিস তোরা বাবা। মীরাকে সুখে রাখিস উষান। ঘন শ্বাস নিতে শুরু করলো আইমান। উষান ব্যাকুল হয়ে উঠে দাঁড়ালো, বলল, বাবা, বাবা তোমার কষ্ট হচ্ছে, কথা বলো একটু। আইমান কথা বললেন না, জবাব দিলেন না উষানের করা প্রশ্নের। লম্বা করে একবার শ্বাস টেনে চিরতরের জন্যে কক্ষ হতে উপস্থিত সকলে তখন নিস্তব্ধ। অদূরে মসজিদ হতে ফজরের আজানের মধুর ধ্বনি ভেসে আসছে শুদ্ধ সমীরে। উষান আইমানের খোলা নেত্রজোড়া বন্ধ করলো। সাদা কাপড়টা দিয়ে আইমানের কপাল অব্দি মুখ ঢেকে দিল। পেছনে ফিরল সে, তার মুখশ্রী অস্বাভাবিক থমথমে হয়ে। উজানকে উদ্দেশ্য করে উষান স্বাভাবগত কণ্ঠে বলল, আমার জন্য একটা শার্ট আর টুপি নিয়ে আয়, নামাজ পড়ে আসি। উজানের কৃষ্ণ ও গাল বেয়ে অশ্রুজল গড়িয়ে পড়ছে, বিশুদ্ধ নোনা জল। উষানের কণ্ঠ শ্রবণ করে সে ঘাড় ফিরিয়ে নেত্রকোণে জমে থাকা অশ্রুজল মুছে নিল দ্রুত। অতঃপর আনছি বলে বেরিয়ে গেল। উজানের ফিরে আসতে 10 মিনিট লাগলো। শার্ট তার গাড়িতেই রাখা ছিল, জরুরি প্রয়োজনে রেখেছিল। পকেটে কালো টুপি ছিল উজানের আগে হতে। এশার নামাজ আদায় করেছিল এখানে। শার্ট টুপি উজান উষানের কাছে দিল। উষানকে মাত্রাতিরিক্ত স্বাভাবিক দেখাচ্ছে। ভাইকে এতটা কঠোর দেখে বিন্দুমাত্র চমকালো না উজান। উষান এমনই, সে অনুভূতি প্রকাশ করতে চায় না। ধরা কণ্ঠে উজান একবার জিজ্ঞাসা করল, ঠিক আছে ভাই? উষান ভরাট কণ্ঠে বলল, আছি। উষান এর সামনে এগুলো। উদ্ভ্রান্তের ন্যায় তার অন্তরাল। মা হারানোর পরের বাবাকেও হারালো সে।
বাবা মা দুজনেই এতিম করে দিয়ে গেল। বাবার প্রতি জমে থাকা এত বছরের অনুরাগ, অভিযোগ আজ রহমায় সেই সব অভিযোগের পাহাড় ভেঙে চুরমার হলো। পল্লব ফেলল উষান একবার, দুইবার, তিনবার করে। প্রাণহীন নেত্রে একবার মীরার পানে তাকিয়ে বেরিয়ে আসলো গুমট কক্ষ হতে। তার শ্বাস রুখে আসছে কেন হঠাৎ। আইমানের দাফন কার্য সম্পন্ন হয়েছে একটু আগে। সবকিছু নিজ হাতে করেছে উষান আহত শরীর নিয়ে। তখন বেলা 12টা ছুঁই। কবরস্থান হতে ফিরেছে উষান সবেমাত্র। ক্লান্ত দেহ, ঘামে সিক্ত দেহ। সে এসেছে মীরার ফ্ল্যাটে। মাহুদি জোরপূর্বক তাকে নিয়ে এসেছে। ফ্ল্যাটে প্রবেশ করার পর মাহুদি বলে উঠলেন, বাবা, তুমি মীরার রুমে রেস্ট করো, যাও। তোমার শরীর তো ভীষণ খারাপ হচ্ছে। উষান ম্লান হেসে উত্তর দিল, আমি ঠিক আছে বাবা, চিন্তা করবেন না। আপনার ওপর দিয়েও তো কম দখল চাইনি। রেস্ট করুন বাবা। মাহুদি নিজের শয়নকক্ষে চলে যেতে উষান কদম ফেলে সম্মুখে। তারা যাত্রাপথ মীরার কক্ষ। মাঝে থেমে সে একবার উজান উমাইশাকে দেখে নিল। তারা দুজন মীরার পাশের কক্ষে রয়েছে। উজান তখন ওয়াশরুমে ছিল, উমাইশা নামাজরত। দরজা থেকে সরে আসলো উষান, পাশের কক্ষে প্রবেশ করলো। মীরা উপস্থিত ছিল সেখানে। উন্মুক্ত জানালার কপাট দিয়ে বাহিরে তাকিয়েছিল। কারো উপস্থিতি উপলব্ধি করতেই পেছনে ফিরল দ্রুত। উষানকে দেখে এগুলো চটজলদি। ব্যাকুল কণ্ঠে প্রশ্ন করলো, ঠিক আছো? উষান শার্টের বোতাম খুলছে ধীর গতিতে। শার্টের বোতাম সম্পূর্ণ খোলা হতেই শার্ট গা থেকে খুলে ছুঁড়ে ফেললো মেঝেতে। বলল, ঠিক আছে, আমাকে একটা শার্ট দাও তো। মাথাটা জাস্ট ভার হয়ে আছে, শাওয়ার নিতে হবে। আর সঙ্গে করে টাওয়ালটা নিয়ে এসো। আনছি, বসো একটু। মীরা পাশের কক্ষে গেল। উষানের কোনো পোশাক তার বাসায় নেই, সব উজানের বাসাতেই রয়ে গেছে। সে আপাতত মাহুদির একটা শার্ট আনতে যাচ্ছে। শার্ট, ট্রাউজার এবং তোয়ালে নিয়ে আসতে মীরার সময় লাগলো 5 মিনিটের মতন। এসেই তার হাতের পোশাক সে উষানের নিকট এগিয়ে দিল। ধরো, ফ্রেশ হয়ে আসো। নিরুত্তরহীনভাবে উষান আলগোছে উঠে গেল। নিষ্পাপ নেত্রে উষানকে আর চোখে দেখল মীরা। একদিনে কেমন শুকিয়ে কাঠ হয়ে গেছে ছেলেটা। মুখশ্রীতে লেপ্টে রয়েছে রাজ্যের ক্লান্তি। তবুও বুঝতে দিতে সে নারাজ তার অন্তঃস্থলের হাল। মীরা জানে উষানের অন্তরালে দুমড়ে মুচড়ে পিষে যাওয়া অনুভূতিগুলো সম্পর্কে মীরা জ্ঞান রাখে। এই পৃথিবীতে সেই হয়তো একমাত্র উষানকে এতটা বুঝতে পারে, প্রতি মুহূর্তে ঠাউর করতে পারে উষানের মনো অবস্থা। কিছু সময় যদিও বোঝা দুষ্কর হয়ে পড়ে বইকি। 10 মিনিটের মতো সময় লাগলো উষানের শাওয়ার নিতে। বেরোতেই তার দৃষ্টি পড়ল সোফায় বসে থাকা তারই অপেক্ষায়রত মানবীকে। মীরার হাতে খাবার প্লেট। সে উষানকে ডাক দিল, এখানে এসো। আর কাল থেকে কিছু খাওনি তুমি। হাতের তোয়ালে পুনরায় মেঝেতে ছুঁড়ে ফেলে দিল উষান। চেহারায় ফুটল বিরক্তিভাব। মুখশ্রী বেশ বাজেভাবে কুঁচকে নিয়ে বলল, মীরা, খাবো না এখন, আমার ভালো লাগছে না এখন। প্লিজ, আমি ঘুমাতে চাই। তুমি যাও না একটু। তুমি আসবে কিনা বলো। প্রায় ধমকে বলা কথাটা শুনে উষানের অন্তঃকরণ চমকালো বোধহয়। ভীষণ চমকালো। চমকিত ভাবটা বহির্ভাগে প্রকাশিত করলো না। এগিয়ে এলো সে বিনা বাক্যে। ভাব করলো এমন যেন সে মীরার উপর মাত্রাতিরিক্ত বিরক্ত। হা করো। উষান খাবার মুখে নিল। খাদ্যকণা চিবোতে চিবোতে শুধালো, তুমি আজকাল একটু বেশি চালাচ্ছ। মীরা প্রত্যুত্তর করল না। সে ভাত মেখে একের পর এক ভাতের দলা উষানের মুখে পাচার করছে অতি মনোযোগ সহকারে। খাওয়ার সময় আশেপাশে তাকালো। উষান কাউকে খুঁজছে। কাঙ্ক্ষিত ব্যক্তিকে না পেয়ে জিজ্ঞাসা করল, মায়ান, টুইঙ্কেল কোথায়? শেষের ভাতের দলা উষানের মুখে পুড়ে দিয়ে মীরা জবাব দিল, রুহির সাথে বাইরে গিয়েছে, ধানমন্ডি। রুহির মামার বাসায় বেড়াতে গিয়েছে। কতদিন থাকবে? কতদিন ওদের দেখা হয় না? আমাকে কালকে ফিরতে হবে। মীরা থমকালো। থমথমে হলো তার মুখশ্রী। নিষ্প্রভ কণ্ঠে এসে প্রশ্ন করে বসল, কালই? হ্যাঁ। ছুটি নেই? তুমি তো এখনো অসুস্থ। নেই, অসুস্থতা আমাদের জন্য কিছুই না। আমার পেশায় তুমি ভুলে যাচ্ছ বোধহয়। গুরুত্বপূর্ণ কাজ আছে। আজই আমি থাকতে পারতাম না, বাট স্যারকে বলে কোনো মতে ম্যানেজ করেছিলাম। মীরার বিমূর্ত চাহনি দেখে উষান ক্ষিপ্ত হলো। এত ইমোশনাল মন খারাপ কেন করবে মেয়েটা, কেন? এভাবে বসে থেকো না, দ্রুত হাত ধুয়ে আমার কাছে এসো। জলদি যাও। মীরা ফিরে আসতেই দেখল উষান বিছানায় শুয়ে আছে, টান টান হয়ে। দৃষ্টি উপরে সিলিং ফ্যানের মাঝে নিবদ্ধ তার। পর্দা টানানো থাকায় পুরো কক্ষ অন্ধকার প্রায়। বাহিরে রোদের তেজ নেই আজ। মেঘলাটে অম্বর, ফিনফিনে গগন। আধারের মাঝে মীরা স্পষ্টত দেখল উষানের চক্ষুদ্বয় কোণে বহাল জল। দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। লম্বা কদম ফেলে মীরা এগুলো। উষানের অনুমতি না নিয়ে উষানের বক্ষস্থলের মাঝ বরাবর মাথা রেখে শুয়ে পড়ল। অতঃপর চলল গা হিম করা ভয়ঙ্কর মৌনতা। আর চুপটি করে না থাকতে পেরে মীরা বলে উঠল, তোমার কষ্ট হচ্ছে না?
উষান উত্তর দিল 2-3 সেকেন্ড পর। কেন কষ্ট হবে? আঙ্কেলের মৃত্যুতে হচ্ছে। তোমাকে দেখে মনে হচ্ছে না, আর বাকি দিনের মতো স্বাভাবিক লাগছে। উষান দীর্ঘ নিঃশ্বাস ফেলল, বলল, কষ্ট পেলে ভেতরে পেতে হয়, কাউকে দেখিয়ে পেতে হবে তার কোনো মানে আছে? নিজের কষ্ট অন্যকে দেখানো মানেই বোকামি। মানুষ বোকা ভাববে। সবসময় স্ট্রং থাকা উচিত। আমি যদি এখন মলিন হয়ে থাকতাম তাহলে আপু জানকে কে সামলা দিত? আর তুমিই বা ঠিক থাকতে কী করে? দেখা যেত কান্না করতে করতে তুমি অজ্ঞানী হয়ে যেতে। এখন কথা না, ঘুমাও। মীরার খুব করে বলতে ইচ্ছা হলো, শেহজাদা, তুমি আমায় একটু ধরে কান্না করো তো। নিজের বুকে জমে থাকা সকল কষ্ট, সকল দুঃখ আমার মাঝে ফেলে দাও। আমি তোমার দুঃখ কষ্ট নিজের মাঝে নিয়ে তা সুখে পরিণত করে তোমায় ফেরত দেব। বলা হলো না। মীরা যে এদিকটায় দুর্বল। উষানকে কাঁদতে দেখলে সে নিশ্চিত শ্বাস রুখে মরে যাবে। ছেলেটার কান্না যে ভয়ঙ্কর, বুকে কাঁপুনি ধরিয়ে দেয়। বিকেলবেলা উষান মীরাকে ঘুমন্ত অবস্থাতে রেখে বাহিরে এসেছে। তার গন্তব্যস্থল কবরস্থান। বনানীর এখানকার কবরস্থানে আইমান, সিয়া এবং এরিককে কবর দেওয়ার ব্যবস্থা করেছিল উষান। এরিক, সিয়া নাম দুটো উষানের কাছে দীর্ঘশ্বাস ছাড়ার নাম। এই দুজন ব্যক্তি যতই তার জীবনে ক্ষতি করার চেষ্টা করুক না কেন, এই দুজন ব্যক্তি তার খুব পছন্দের। প্রথমত সিয়া, যে অতি অল্প সময়ে তার ছোট বোনের জায়গা নিয়েছে। উষানের ছোট থেকেই একটা ছোট বোনের বিশাল আবদার ছিল, আবদার তার পূরণ হয়নি। সিয়া যখন তার জীবনে আসলো, সে যখন সিয়ার লাইফ স্টোরি রিসার্চ করলো, ঠিক তখন সিয়ার প্রতি উপচে পড়া রাগ তার গলে জলে পরিণত হয়। তার খারাপ লেগেছে, লাগছে এবং ভবিষ্যতেও লাগবে সিয়ার জন্যে। মেয়েটা ঠিক কতটা কষ্ট করেছে, কষ্ট পেয়েছে জীবনে, তা বলার নয় একেবারে। উষানের আক্ষেপ হয়, আল্লাহ তাআলা কি এই মেয়েটাকে একটু সুখ দিতে পারতেন না? অতঃপর উষান বাস্তবতা ঘাটল। বাস্তবে কতজনই বা অতি দুঃখ মাখা সময় পার করার পর সুখ পায়? কতজন? হাজারে হয়তো খুবই অল্প সংখ্যক। বাস্তবতা তো এই যে যার ভাগ্যে যা রয়েছে সে ততটুকুই পাবে এবং ততটুকুই ভোগ করবে। দ্বিতীয়ত এরিক, এই ছেলেটা একটা পাগল, প্রেমিকা পাগল। তুর্সির প্রতি এরিকের ছিল অন্ধ ভালোবাসা। দিগন্তকে এরিক মারেনি, মেরেছে তুর্সি, কিন্তু এরিক তার দায়ভার নিজের কাঁধে নিয়েছে। তুর্সি চাচ্ছিল উষানকেই কষ্ট দিতে, কারণ তার মতানুসারে উষানের জন্যই তার মাছ তার সাথে নেই। উষানকে শাস্তি দেওয়ার পায়তারা ছিল তার মনে। মীরাকে সে খুন করতে চায় প্রতিহিংসার কবলে পড়ে। উষান কাউকে নিয়ে সুখী থাকুক তা তুর্সি চায়নি। তুর্সির প্রতিটি পদক্ষেপে এরিক ঠিক কীভাবে এবং কেন সায় দিল তা ধোঁয়াশা। শুধুই কি ভালোবাসা টানে? উষানের তো তা মনে হয় না। তবে সে এতটুকু নিশ্চিত যে এরিক নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ। উষান, আইমান, সিয়া এবং এরিকের কবরে ফুল গাছের চারা রোপণ করে মোনাজাত করল। তার এখন বাড়ি ফেরার ইচ্ছা নেই, কর্মস্থলে ফিরে যাবে বলে মনস্থির করল। এই ভীষণ ভীষণ মন খারাপ নিয়ে মীরার সামনে গেলে মীরা বেশ আহত হবে, কষ্ট পাবে, ক্ষতবিক্ষত হবে। তার এখন সময় প্রয়োজন, নিজেকে গুছিয়ে নেওয়ার এবং বাকিদেরকে সুখী রাখার দায়িত্ব বুঝে নেওয়ার। মীরার ফোনে ছোট্ট একটা মেসেজ পাঠিয়ে দিয়ে উষান বাইক নিয়ে ছুটল নিজের গন্তব্যস্থলে। তার যাত্রাপথ এখন এক মানসিক হাসপাতালে, যেখানে সিয়ার বাবাকে রাখা হয়েছে। সিয়ার বাবা মানসিকভাবে অসুস্থ। রাহানুমার শারীরিক এবং মানসিক যন্ত্রণার ফলে তার আজই বিধ্বস্ত অবস্থা। তবে ডাক্তারের দেয়া আশ্বাস তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। মীরা সকাল থেকেই তোড়জোড় শুরু করেছে। আজ প্রায় 6.5 মাস পর উষান ফিরছে 5 দিনের ছুটি নিয়ে। প্রায় 6 মাস আগে আইমানের মৃত্যুর পরদিন সেই যে উষান তার কর্মস্থলে গিয়েছিল আর ফিরে আসেনি। মীরা এর পরিপ্রেক্ষিতে কিছুই বলেনি উষানকে। এই 6 মাসে তাদের কথাও হয়নি ঠিকমতো। মীরা প্রায়শই ফোন করত, উষান ধরত না। 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পর নিজে থেকে কল করে 1-2 মিনিট কথা বলে রেখে দিত। উষানের আচানক এই অবহেলা, দূরে দূরে থাকাটা মীরার জন্য প্রথমত কষ্টসাধ্যকর ব্যাপার ছিল, ব্যাপক। তবে সে নিমিষেই নিজেকে সামলে নিয়েছে। উষান ব্যস্ত মানুষ, কঠিন তার পেশা, তার তো এরূপ ব্যস্ততার মাঝে থাকারই কথা। মীরা, উষান ভাইয়া আসছে ড্রয়িং রুমে। দৌড়তে মহিলা, যা ভাইয়ের কোলে উঠে বসে থাক, যা। মীরা কেঁপে উঠল। তার হৃদয়স্থলে তৈরি হওয়া প্রলয় অবিন্যস্ত হলো। উষান এসেছে, এই বাক্যটি এই মুহূর্তে পৃথিবীর সব থেকে সুন্দরতম বাক্য মনে হলো তার নিকট। অনুভূতিগুলো দুমড়ে মুচড়ে পিষে রাখলো অন্তঃকরণে। রুহির দিকে তাকালো সে বিরক্তিমাখা চোখে, অকপটে বলল, আজাইরে কথা কানের কাছে লাগাবি না তো। বের হ রুম থেকে, আমি কাজ করছি। রুহি ভেঙচি কেটে বলল, ঠং, তুই যে কতটা হ্যাপি আমি জানি। তোর যে খুশিতে লাফাইতে লাফাইতে, নাচতে নাচতে উষান ভাইয়ের কাছে যাইতে ইচ্ছে করতেছে, তাও জানি আমি, বুঝছস? রুহি রুম থেকে তৎক্ষণাৎ প্রস্থান করলো। আবারও আগের মতন নীরবতা বিরাজ রুমটাতে। মীরা তার হাতের তোয়ালে বারান্দার রেলিংয়ে মেলে দিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল, নড়ল না। স্থির হয়ে চেয়ে রইল দূরাকাশে। আশেপাশে সারিবদ্ধভাবে দাঁড়ানো পাহাড়ের প্রতি তার দৃষ্টিপাত আটকালো।
মীরা চাকরি পেয়েছে, বেশ ভালো মানের চাকরি। সে এখন চট্টগ্রামে থাকে, এখানেই চাকরি করে, ফ্ল্যাটও কিনেছে। ফ্ল্যাটটা মূলত তার এবং মাহাদির জমানো টাকায় কেনা। মীরা, রুহি, টুইঙ্কেল, মায়ান, মাহুদি সবাই এখন একসাথে এখানে থাকে। উমাইশাও, শুধু উজান বাদে সে ঢাকায়। রুহিকে ডেকে গেল, আসলো না কেন? ভারী কণ্ঠ। মীরা উপলব্ধি করলো তার গা ঘেঁষে আরও একটি উত্তপ্ত শরীর দাঁড়িয়ে আছে। কিয়ৎপর পেছন থেকে উষান মীরাকে আষ্টে পিষ্টে জাপটে ধরল, চিবুক রাখলো মীরার কাঁধে। মীরা থেমে থেমে কাঁপুনি দিল। উষানের দাড়ির খোঁচা খেয়ে কথা বলল না। উত্তর না পেয়ে উষান পুনরায় আসক্তিমাখা কণ্ঠে জিজ্ঞাসা করল। খুব রাগ করেছো? মীরা তপ্তশ্বাস ছাড়ল, বলে উঠল, রাগ করে থাকার কথা? কথা না? জানি না। উষান তার এবং মীরার মধ্যকার অতি সূক্ষ্ম ফাঁকা স্থানটাও মিলিয়ে ফেলল। মীরাকে কাছে টানল। সে অত্যন্ত নিবিড়ভাবে জড়িয়ে ধরে চোখ বুঝল। ক্ষণবাদে শোধালো, গত কয়েক বছর ধরে আমি খুব অশান্তির মাঝে ছিলাম মীরা, খুব অশান্তির মাঝে। আমার মানসিক শান্তির প্রয়োজন ছিল। খিটখিটে মেজাজের হয়ে উঠেছিলাম আমি, তাই পরিবারের সাথে যোগাযোগটা বন্ধ করে দিই। আমার ব্যবহারে কেউ যদি বিন্দুমাত্র কষ্ট পায় তা আমি সহ্য করতে পারবো না। আমার অবস্থা এমন ছিল, আমার একা থাকাটা প্রয়োজন ছিল। নিজের মতো করে না থাকলে নিজেকে সামলে নিতে পারতাম না। অনেক কিছু সাফার করেছি মীরা, অনেক কিছু হারিয়েছি, আর কিছু নতুন করে হারাতে চাই না। তাই নিজেকে পূর্ণরূপে তৈরি করে তোমার দায়িত্বে নিয়ে এসেছি। আমাকে একটা সুযোগ দাও প্লিজ, প্লিজ। তুমি অভিমান করে থেকো না। মীরা বাঁধন মুক্ত হয়ে গহীন চোখে তাকালো উষানের প্রতি। উষানকে এলোমেলো লাগছে, ভীষণ রকমের এলোমেলো। মীরার মন গড়ল, শুধালো, দিলাম সুযোগ, আর আমি তোমার উপর অভিমান করে নেই। উষান প্রশস্ত হাসলো, বুকে টানলো মীরাকে। পরপর মীরা উপলব্ধি করলো উষানের গা ভীষণ তপ্ত, জ্বরে ছারখার হচ্ছে দেহ। বিচলিত হয়ে সে বলল, এ কি অবস্থা, তোমার এত জ্বর কেন? নিরুত্তর রইল উষান। মীরার পিঠে এক হাত রেখে অন্য হাত মীরার পা জড়িয়ে তাকে কোলে তুলে নিল। রুমে প্রবেশ করতে করতে বলল, উত্তপ্ত থাকুক দেহ, আমি আমার মাথা কথার সিক্ত ভালোবাসায় সিক্তায়িত হয়ে আমার সর্বাঙ্গ আজ শীতল করব। পরিশিষ্ট। বছর ঘুরেছে, বর্ষা এসে পরাপর দুবার আরও সিক্ত করেছে মেদিনী। বসন্ত এসেছে রঙহীন জীবন রঙিন প্রলেপে আঁকতে। পরিবর্তন এসেছে জনজীবনে, পরিবর্তন এসেছে রুহির জীবনে, পরিবর্তন এসেছে বিষণ্ণতার চিত্ররূপ উজানের জীবনে। রুহি এখন পাক্কা সংসারী মেয়ে, বিয়ে হয়েছে 7 মাস হলো। বিয়েটা তার মীরা জোর করে দিয়েছে। রুহি বিয়ে করতে চায় না। তার কাছে সংসার মানে ঝগড়া বিবাদের অপর নাম বলে মনে হয়। রুহির বাবা মা দুজনাই ছিলেন চাকরিজীবী, তাদের প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকতো। শেষে ডিভোর্স হয়েছে দুজনার। রুহি হয়েছে একলা, তার ঠাঁই হয়েছে তার মামার বাসায়। বাবা মা কেউই তাকে সঙ্গে না নিয়ে নতুন জীবন শুরু করেছে। সংসার জীবন মানেই বিচ্ছেদ মনে করতো সে। তারই প্রেক্ষিতে এমন ছন্নছাড়া উগ্র ছিল। ছেলেদের সাথে ক্ষণিকের জন্য রিলেশনে জড়িয়ে সময় ব্যয় করত। আজ মীরা এবং উষানের ৫ম বিবাহবার্ষিকী। বিবাহবার্ষিকীতে প্রতি বছর মীরা উষান এতিমখানায় যায়। এই এতিমখানা উষানের প্রতি বাবা তার এবং উজানের জন্য যা সম্পদ রেখে গিয়েছিল তা দিয়ে উষান 2টি এতিমখানা, একটি বৃদ্ধাশ্রম এবং একটি মসজিদ তৈরি করেছে বাবা মায়ের নামে। উষান, তার আগে দেখেছিস? তীব্র চারিপাশে উকি দিচ্ছিল, চিন্তিত শোনালো তার কণ্ঠ। উষান ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে তাকালো সামনে। তীব্র তখন সোফার নিচে, কলমদানির ভেতর, বিছানার নিচে, গ্লাসের ভেতর নিজের 2 বছরের কন্যাকে সন্ধান করছিল। উষান ভ্রু কুঁচকে নিল, বলল, ও তো মীরার কাছে। খাটের নিচে উকিঝুঁকি দেওয়া থেকে বিরতি নিয়ে তীব্র উঠে বসলো, বিরক্তি নিয়ে বলল, তো আগে বলবি রে সালা, আমি ওকে খুঁজতে খুঁজতে মরতেছি। ও কি কোনো ইঁদুর বেড়াল? ওকে তুই এইসব জায়গায় করছিস? ইডিয়ার একটা। তীব্র আমতা করে চুপ রইল। তারা তার জীবনে আসার পর থেকে সে আসলে উদ্ভট হয়ে গেছে, ভীষণ উদ্ভট। তীব্রর বিয়ে হয়েছে 3 বছর, তার ভার্সিটি লাইফের ক্লাসমেটের সাথে। উজান বিয়ে করেনি, সে বিয়ে বিদ্বেষী হয়েছে। উষান হাজার বলেও তাকে তার সিদ্ধান্ত হতে নড়াচড়া করাতে পারেনি। রুহির বিয়ে হয়েছে তার মামা মামির পছন্দে। বিকেলের দিকে এতিমখানার উদ্দেশ্যে বের হলো সবাই। আজ তার জন্মদিন, তার উপর মীরা এবং উষানের বিবাহবার্ষিকী দুটোই সেলিব্রেট করা হবে এখানে। গাড়ির ফ্রন্ট সিটে বসেছে মীরা, উষান। তাদের পিছে টুইঙ্কেল, মায়ান এবং তারা বসে আছে। টুইঙ্কেল মায়ানের এখন অবধি বনিবনা হয়নি, তারা প্রতি মুহূর্তে ঝগড়া করে থাকে, এখনও করছিল। মীরা তৎক্ষণাৎ ভারী কণ্ঠে বলল, টুইকেল, মায়ান, মার খাবে দুজন। এত ঝগড়া কিসের তোমাদের? তারা বসে আছে তোমাদের সাথে, ও তোমাদের ছোট, তোমরা এমন করলে ও কি শিখবে তোমাদের কাছ থেকে? টুইঙ্কেল, মায়ান একসঙ্গে বলে উঠল। সরি। তারা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। টুইঙ্কেল মায়ানের বলা প্রায় বাক্য সে কপি করে, এবারও তাই করল।
উষান হেসে উঠল গলায় শব্দ করে। এতিমখানায় রাত পর্যন্ত থাকলো সবাই। মীরা মলিন চেহারা নিয়ে বসেছিল সর্বক্ষণ এক কোণে। পুরো সময় সে একটা ফুটফুটে বাচ্চা কোলে করে বসেছিল। বাচ্চাটা তার ভীষণ প্রিয়। দুদিন আগেই মা বাবা হারিয়েছে এই বাচ্চাটা। ওর নাম উহাস, নামটা মীরাই রেখেছে। মীরার ইচ্ছে করে উহাসকে সঙ্গে করে নিয়ে যেতে, কিন্তু উষানকে বলতে পারে না সে। তার প্রায়শই মন খারাপ থাকে। আজ যদি সে মা হতে পারতো তাহলে নিশ্চয়ই উহাসের মতো তার একটা ফুটফুটে বাচ্চা থাকতো। উহাসকে একজনের কাছে রেখে ফিরে এলো মীরা। উহাস বড্ড কান্না করছিল। মীরা পাগল সে। মীরা আসলে তার কোল ছেড়ে নামতেই চায় না। এতিমখানার বাচ্চাদের মাঝে নতুন কাপড় চোপড় বই খাতা দিয়ে মীরা তখনই ফিরে আসার বায়না ধরল। তখন রাত 12টা হবে। উষান বাসায় নেই। মীরা জানে না সে কোথায়, বলে যায়নি লোকটা। কর্মস্থলে তো যাওয়ার কথা না। কয়েকদিন হলো সে এসেছে, 5 মাস পর। 7 দিনের ছুটি নিয়ে এসেছে, পার হয়েছে মাত্র 2 দিন। এত রাতে গেল কোথায় উষান? রুমে অস্থির হয়ে পায়চারি করছিল মীরা। উষান তার কল ধরছে না। আশ্চর্য, উষান তো কখনো এমন করে না। কিয়ৎক্ষণ পর বাচ্চার কান্নার শব্দ প্রতিফলিত হলো তার কর্ণে। উহাসের কান্না। মীরা তা ভালো করে জানে। মীরা এক প্রকার ছুটে বের হলো রুম থেকে। উহাসকে দেখতে পেল ড্রয়িং রুমে সোফায় উপর হয়ে শুয়ে কাঁদছে। উহাসকে কোলে তুলে কান্না থামাতে ব্যস্ত হলো সে। বিড়বিড়িয়ে বলল, উহাস কেন এখানে? আমি এনেছি। মীরা পেছনে তাকালো। উষান দরজা দিয়ে তখন মাত্র ঢুকছে। এসেই সে বসলো সোফায়, সশব্দে শুধালো, তুমি যে ওর জন্য প্রতি রাতে কান্নাকাটি করো তা আমার ভালো করে জানা আছে মীরা। এভাবে কান্না না করে আমাকে বললেই পারতে। আচ্ছা, লেট ইট বি। উয়াসকে পার্মানেন্ট আমাদের সঙ্গে থাকার জন্য ব্যবস্থা করে এসেছি। মীরা স্তব্ধ, চোখ মুখ তার হৃষ্ট চিত্ত। সে জাপটে ধরল উষানকে, কেঁদে উঠল পরপর। উষান গহীন চোখে তাকিয়ে বলল, কান্না বন্ধ করো মীরা। উয়াসের কান্না গতি বাড়ছে এতে। ছেলেটা অল্প কয়েকদিনেই তুমি পাগল হয়ে গিয়েছে। ওকে আমার ফ্যান বানাতে হবে। আমার ছেলে হবে, আমি পাগল, বুঝেছো? নিশুতি রাত, মীরা ঘুমাচ্ছে। উহাস উষানের বুকে। উষান নির্ঘুম চোখে দেখছে দুজনকে। কত সুন্দর লাগছে দুজনকে একসাথে। গোপনে দীর্ঘশ্বাস ফেলল সে। বিড়বিড়িয়ে বলল, মাহাদি আঙ্কেলের দ্বিতীয় বিয়ের ব্যাপারটা আমি তোমার থেকে লুকিয়ে গেলাম মীরা। আমাকে মাফ করে দিও। আমি চাই না আঙ্কেল শেষ বয়সে এসে মেয়ের ঘৃণা পাক। উহাস মীরার ললাটে টুপ করে চুমু খেল। মীরা কেঁপে উঠে উষানকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরল। উষান হাসে মৃদু আর মনে বলে, তুমি আমার মাথা কথা, আমার প্রাণলতা মীরা, আমার অতি কাছের মানুষ, আমার শুদ্ধতম শ্রেষ্ঠ হৃদয়েশ্বরী।